আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি রান্স নিউজে। আপনাদের সঙ্গে আছি আমি আরজিন দিনাব আহমেদ। আজ জানাবো বাংলাদেশ ও আন্তর্জাতিক গণমাধ্যমের আলোচিত খবর ও বিশ্লেষণ নিয়ে। এখন শুনবেন বাংলাদেশ সংবাদ শিরোনাম। চট্টগ্রামের বিমানবন্দরের ঐতিহাসিক সাফল্য, 130 বছরের ইতিহাসে সর্বোচ্চ রাজস্ব আয় উদ্বৃত্ত অর্জন। চট্টগ্রাম বন্দর বাংলাদেশের অর্থনীতির লাইফলাইন ধরা হয়, যেখান থেকে দেশের 92% আমদানি রপ্তানি এখান দিয়ে হয়। 2025 সালের বেশিরভাগে অন্তর্বর্তীকালীন সরকারের সিদ্ধান্তের বন্দরের কয়েকটি কি টার্মিনাল, যেমন লালদিয়া কন্টেইনার টার্মিনাল, দিগবুড়ি কন্টেইনার টার্মিনাল, এনসিটি পানগাঁও ইনল্যান্ড কন্টেইনার টার্মিনাল 2025 সালে এটাকে 25 থেকে 30 বছরের জন্য বিদেশি অপারেটরদের কাছে, যেমন ডেনমার্কের এপিএম টার্মিনালস, সংযুক্ত আরব আমিরাতের ডিপি ওয়ার্ল্ড, সৌদি আরবের আরএসজিটি ইত্যাদি হাতে তুলে দেওয়া হয়েছে। এটি পাবলিক প্রাইভেট পার্টনারশিপ, যেমন সংক্ষেপে পিপি মডেল বলা হয়। চুক্তি সই হয়েছে নভেম্বর-ডিসেম্বর 2025-এ, যেখানে এপিএম টার্মিনালস লালদিয়ায় $550 মিলিয়ন, যা বাংলাদেশের টাকায় 6,700 কোটি টাকা বিনিয়োগ করবে। এই সিদ্ধান্ত এ টু জেড নিয়ে আজকে আমরা আলোচনা করব। আমাদের উপর থেকে নিচ পর্যন্ত সর্বশেষ খবর এ টু জেড থাকবে। বাংলাদেশের রাজনৈতিক অঙ্গন এখন অতি ক্ষণে দাঁড়িয়ে আছে। আধুনিকায়ন থেকে আন্দোলন, বিনিয়োগ থেকে বিতর্ক, সব নিয়ে আজকে আমরা ডিটেইলস আলোচনা করব। চট্টগ্রাম 2026 সালের 22 জানুয়ারি দেশের এই পর্যন্ত অর্থনীতির প্রধান প্রবেশদ্বার হিসেবে পরিচিত চট্টগ্রাম বন্দরটি তার প্রতিষ্ঠাকাল থেকে 138 বছরের ইতিহাসে এক অভূতপূর্ব মাইলফলক স্পর্শ করেছে। 2025 সালের পঞ্জিকা বর্ষ অনুসারে বন্দর কর্তৃপক্ষ সিপিএ রাজস্ব আয় এবং উদ্বৃত্তের ক্ষেত্রে সর্বকালের সর্বোচ্চ রেকর্ড গড়েছেন। এই বছরে বন্দরে মোট রাজস্ব আয় হয়েছে 5,460 কোটি 18 লাখ টাকা, যা আগের বছরের তুলনায় 7.55% বেশি। সব ব্যয় বাদ দিয়ে হাতে থাকা উদ্বৃত্তের পরিমাণ দাঁড়িয়েছে 3,134 কোটি টাকা, সঠিকভাবে 3,142 কোটি 68 লাখ টাকা, যা গত বছরের মধ্যে সর্বোচ্চ। বন্দরের ইতিহাসে নজিরবিহীন। চট্টগ্রাম কর্তৃপক্ষের সাম্প্রতিক এক বিজ্ঞপ্তি এবং আর্থিক বিশ্লেষণ অনুসারে এই সাফল্য শুধু আয় বৃদ্ধির ফল নয়, বরং ব্যয় নিয়ন্ত্রণ, অপারেশনাল দক্ষতা বৃদ্ধি, বাণিজ্যিক কার্যক্রম উল্লেখযোগ্য প্রসারের সমন্বিত ফলাফল। বন্দরের প্রায় 85% আয় আসে জাহাজ সংক্রান্ত সেবা বা কন্টেইনার বা কার্গো হোল্ডিং থেকে। এই খাতগুলোতে 2025 সালে রেকর্ড পরিমাণ কার্যক্রম হয়েছে, যা বাংলাদেশের আমদানি রপ্তানি বাণিজ্যিক শক্তিশালী প্রবৃদ্ধির প্রতিফলন। অপারেশনাল রেকর্ডের নতুন অধ্যায়। 2025 সালে চট্টগ্রামের বন্দরে মোট 4,273টি জাহাজ হোল্ডিং করা হয়, যা আগের বছরের তুলনায় 10.50% বেশি। এই অতিরিক্ত 406টি জাহাজ, যা কন্টেইনার হোল্ডিং এর প্রথমবারের মতো 34 লাখের বেশি TEUs 20 ফুট ইকুইভ্যালেন্ট ইউনিটস অতিক্রম করেছে, যা সঠিক সংখ্যা 34,09,069 ETS। এটি আগের বছরের তুলনায় 4.7% বেশি। অতিরিক্ত 1,33,442টি TEUs কার্গো হোল্ডিং, যা 11.43% বেড়েছে, যা 13,81,51,812 মেট্রিক টন হয়েছে, যা আগের বছরের চেয়ে 1,42 টন বেশি। এই অর্জনগুলো বিশেষ তাৎপর্য কারণ 2025 সালে বন্দরের নানা চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়, যেমন শ্রমিকদের মধ্যে অসন্তোষ, কাস্টমসের কর্মবিরতি এবং রাজনৈতিক প্রেক্ষাপটের বিভিন্ন রকম প্রতিবন্ধকতা তৈরি হয়েছিল। এখন সেটা আর এখন অবাস্তব নয়, এটা এখন বাস্তব। রাজনৈতিক অস্থিরতা, বৈশ্বিক অর্থনীতির অনিশ্চয়তার মধ্যেও
বন্দর কার্যক্রম ব্যাহত রেখেছিল। উন্নত জাহাজ ব্যবস্থাপনা, আধুনিক সরঞ্জামের কারণে জাহাজের ওয়েস্টিং টাইম অনেক সময় শূন্যে নেমে এসেছে, যা বন্দরের দক্ষতার প্রমাণ। বর্তমানে দেশে মোট আমদানি রপ্তানির 92% এই কন্টেনারবাহী পণ্যের 98% চট্টগ্রাম বন্দর দিয়ে হয়ে থাকে। তাহলে 5 বছরের ধারাবাহিকতার প্রবৃদ্ধি কিভাবে হলো? 2021 সাল থেকে 2025 সাল পর্যন্ত 5 বছরে চট্টগ্রামের বন্দরের রাজস্ব আয়ের গড় বৃদ্ধি হয়েছে 13.8%, আর রাজস্ব প্রবৃদ্ধির গড় প্রবৃদ্ধি 18.42%। এ সময় ব্যয়ের গড় প্রবৃদ্ধি সীমিত রাখা হয়েছে মাত্র 7.59%। অপ্রয়োজনীয় ব্যয় কমানোর কঠোর নীতি অনুসরণ করে সেবার মান বজায় রাখা হয়েছে। ভবিষ্যতের দিকে তাকিয়ে এই রেকর্ড সাফল্য চট্টগ্রাম বন্দরকে নয় বরং আরো শক্তিশালী অবস্থানে নিয়ে যাবে। মাতারবাড়ি ডিপ সি পোর্ট এবং বে টার্মিনাল প্রকল্প 13,525 কোটি টাকার বিনিয়োগ হবে। বাস্তবায়িত হলে বন্দরটি আঞ্চলিক ট্রান্সশিপমেন্ট হবে। এছাড়াও পায়রা মংলা বন্দরের সঙ্গে সমন্বয় বাড়িয়ে দেশের বাণিজ্যিক সক্ষমতা আরো বৃদ্ধি পাবে। চট্টগ্রাম বন্দরের এই অর্জন শুধু একটি সংস্থার সাফল্য নয়, বরং বাংলাদেশের অর্থনীতি স্থিতিশীলতা, বৈদেশিক মুদ্রা আয়ের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। 138 বছরে যাত্রায় একটি নতুন অধ্যায় সূচনা করেছে, যা ভবিষ্যৎ দেশের উন্নয়নকে আরো গতিশীল করবে। সোশ্যাল মিডিয়া গুরুত্বপূর্ণ। অস্ট্রেলিয়া 16 বছরের নিচে শিশুদের সোশ্যাল মিডিয়া নিষেধাজ্ঞা বিশ্বব্যাপী আলোচনা। অস্ট্রেলিয়ার নতুন আইন কার্যকর হওয়া টিকটক, ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব, এক্স, টুইটার এবং স্ন্যাপচ্যাট 16 বছরের নিচের ব্যবহারকারীদের অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া ঘোষণা দিয়েছে। এটি বিশ্বের প্রথম এমন বড়সড় নিষেধাজ্ঞা। যুক্তরাজ্য, ফ্রান্সের মতো দেশেও অনুরূপ নিয়ম চালু করার পরিকল্পনা করছে। অনেকে শিশুদের মানসিক স্বাস্থ্য রক্ষার জন্য এটিকে স্বাগত জানালেও কেউ কেউ বলছেন এটি ব্যক্তিগত স্বাধীনতা বা নজরদারি বাড়তে পারে। ইনস্টাগ্রামের হ্যাশট্যাগ সীমিত করা কিওয়ার্ডের উপর জোর দিয়েছে। ইনস্টাগ্রাম এখন প্রতি পোস্টে সর্বোচ্চ 5টি হ্যাশট্যাগ ব্যবহার করতে পারবে, আগে ছিল 30টি। এর ফলে হ্যাশট্যাগ এবং স্টাফিং বন্ধ হবে এবং অ্যালগরিদম কিওয়ার্ড ভিত্তিক কন্টেন্ট বেশি প্রাধান্য পাবে। ক্রিয়েটরদের পরামর্শ, ভিডিও বা ক্যাপশনে প্রাসঙ্গিক কিওয়ার্ড ব্যবহার করুন। টিকটকের নতুন ফিচার ট্রেড নিয়ারবাই ফিট ইউরোপ। টিকটকে ইউরোপে যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, ইতালি নিয়ারবাই ফিট চালু করেছে, যা লোকাল ডিসকভারি বাড়াবে। এছাড়াও টিন সেফটি ফিচার বাড়ানো হয়েছে। ইকোনমিক ইমপ্যাক্ট রিপোর্ট প্রকাশ করা হয়েছে। টিকটক 2026 এর জন্য রিজিওনাল ইনভেস্ট ক্যালেন্ডার লঞ্চ করেছে। ইউটিউবের আপডেট প্যারেন্টাল কন্ট্রোল বা নতুন ফিচার। ইউটিউবের টিনদের জন্য সুপারভাইজড অ্যাকাউন্ট আর কন্ট্রোল দিচ্ছে, যেমন শর্টস, ব্লগ অপশন। এছাড়াও ইমেজ টু ভিডিও ফিচারে 3টি ছবি মিলিয়ে শর্ট ক্লিপ তৈরি করা যাবে। এক্স টুইটার থাউজেন্ডস এর প্রতিযোগিতা। নতুন ডেটা দেখা যাচ্ছে থ্রেডস এর ডেইলি অ্যাক্টিভ ইউজার এক্স কে ছাড়িয়ে গেছে। এক্স ক্রিয়েটরদের জন্য নতুন স্টুডিও হাব চালু করেছে, যেখানে রেভিনিউ এবং অ্যানালাইসিস এক সব জায়গায়। অন্যান্য উল্লেখযোগ্য খবর। এতদিন পর্যন্ত বাংলাদেশের যে লাগামহীন দুর্নীতি ছিল সেটাকে টেনে ধরেছে ডক্টর মোহাম্মদ ইউনূস। চট্টগ্রামের বন্দরে হাসিনা আমলে হাজার হাজার কোটি টাকা লুটপাটের অভিযোগ। দুর্নীতির ছায়া এবং রাজনৈতিক সুবিধাবাদীরা এখন পালিয়েছে। ঢাকা দেশের প্রধান বিমানবন্দরগুলোর মধ্যে চট্টগ্রাম সবচেয়ে বেশি দুর্নীতি হয়েছে শেখ হাসিনার আমলে। আওয়ামী লীগের সরকার দীর্ঘ শাসন আমলে 2009 থেকে 2024 ব্যাপক দুর্নীতি, লুটপাট বা রাজনৈতিক সুবিধাবাদের অভিযোগ উঠেছে। অন্তর্বর্তীকালীন সরকারের আমলে এমন অভিযোগের তদন্ত শুরু হওয়ার বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে। বিশেষজ্ঞ এবং রাজনৈতিক মহলের মতে বন্দরের অপারেশনাল দক্ষতা বাড়ানোর নামে কয়েকটি টার্মিনাল সেবা খাতের রাজনৈতিক নেতা কর্মীরা তাদের ঘনিষ্ঠ ব্যবসায়ীদের দখলদারিত্বের কারণে হাজার হাজার কোটি কোটি টাকার অনিয়ম বা লুটপাট হয়েছে। যদিও সরকারের রেকর্ডে বন্দরের রাজস্ব আয় বেড়েছে, কিন্তু সমালোচকরা বলছেন এই আয় শুধু 1 বছরের বাড়তি আয়। এতদিন ধরে 50 বছরে তাহলে কি হলো?
বন্দরের 183 বছরের যে আয়ের সমীকরণ সেটা আর মেলে না, কারণ বর্তমানে যে পরিমাণের আয় হয়েছে তাহলে বাংলাদেশের উন্নয়নের রোল মডেল পড়ে যেত। সেটা কি সম্ভব হয়েছে? এই আয়ের একটা বড় অংশ রাজনৈতিক চক্রের পকেটে চলে যায়। রাজনৈতিক নিয়ন্ত্রণ বা দুর্নীতির অভিযোগ। আওয়ামী লীগ বলুন আর বিএনপি বলুন, চট্টগ্রামের বন্দরের কন্টেনার হোল্ডিং, সিএফজি এবং সি&এফ এজেন্ট, শিপিং এজেন্সি বা অন্যান্য সেবা খাতে দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মীদের আধিপত্য ছিল। প্রথম আলোচনা সহ গণমাধ্যমের রিপোর্ট অনুসারে 17 বছর ধরে কন্টেনারে ওঠানো নামানোর ব্যবসা মাত্র 7টি প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণে ছিল, সেটাকে যাতে অধিকাংশ আওয়ামী লীগের ঘনিষ্ঠ ব্যবসায়ী ছিল। এইসব প্রতিষ্ঠানের মাধ্যমে অতিরিক্ত চার্জ, ঘুষ, অনিয়মের মাধ্যমে ব্যবসায়ীদের কাছ থেকে অর্থ আদায় করত। বন্দরের শ্রমিক সংগঠনগুলোতেও রাজনৈতিক প্রভাব ছিল। ধর্মঘট, হরতাল, হয়রানির মাধ্যমে বন্দরের কার্যক্রম বাধাগ্রস্ত হয়ে অতিরিক্ত খরচ বাড়ানো হতো। এছাড়া বে টার্মিনাল, এনসিটি, নিউ মুরিং কন্টেনার টার্মিনাল এবং অন্যান্য প্রকল্পের বিদেশি কোম্পানির সঙ্গে চুক্তির নামে সৌদি আরব যেমন অন্যান্য দেশের খুশি করার অভিযোগ উঠেছে। সরকার পতনের কয়েক সপ্তাহ আগে এই চুক্তির বৈঠক হয়েছে বলে বন্দরের সূত্র জানিয়েছে। সমালোচকরা বলছেন এতে জাতীয় স্বার্থের চেয়ে রাজনৈতিক সুবিধা বেশি প্রাধান্য পেয়েছে। হাজার কোটি টাকার লুটপাটের দাবি কেন? হাসিনা আমলে সামগ্রিকভাবে মেগা প্রকল্প লুটপাটের অভিযোগ উঠলেও চট্টগ্রাম বন্দরে সরাসরি হাজার হাজার কোটি টাকার লুটপাটের সঙ্গে জড়িত থাকার অভিযোগ উঠেছে। এক রিপোর্টে উঠে এসেছে, অন্তর্বর্তীকালীন সরকারের অর্থনৈতিক হোয়াইট পেপার বা দুর্নীতি দমন কমিশন দুদক তদন্তে দেখা গেছে বন্দর সংশ্লিষ্ট প্রকল্পে অতিরিক্ত ব্যয়, ঘুষ ও অদক্ষতার কারণে রাষ্ট্রীয় কোষাগারের ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। ফাইন্যান্সিয়াল টাইমসের একটি ডকুমেন্টারিতে 2025 সালে দাবি করা হয়েছে হাসিনা শাসনামলে সামগ্রিকভাবে $234 বিলিয়ন, প্রায় আপৃষ্ট শ্রমিক সংগঠনের অতিরিক্ত দাবি, ধর্মঘট, সি&এফ এজেন্ট এবং শিপিং লাইনের সঙ্গে অতিরিক্ত চার্জের চুক্তি, ড্রেজিং যন্ত্রপাতি ক্রয়, প্রকল্প বাস্তবায়নে অতিরিক্ত লিপিং এবং বিলিং হয়েছে। বিদেশি অপারেটরকে লিজ দেওয়ার নামে দীর্ঘদিন ধরে চুক্তি জাতীয় স্বার্থের ক্ষতি করেছে, কিন্তু সেটা এখন আর নয়, এখন হচ্ছে বাস্তবে তার আমাদের সফলতা এনে দিয়েছে। বর্তমান প্রেক্ষাপটে তদন্ত, অন্তর্বর্তীকালীন সরকার চট্টগ্রাম বন্দর সহ অন্যান্য অবকাঠামোতে 30 বছরের জন্য বিদেশি কোম্পানি যেমন ডিপ ওয়ার্ল্ড হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে, যা পরবর্তী সরকারের দুর্নীতি বা অদক্ষতার কারণ বলে যুক্তি দেওয়া হয়েছে। কিন্তু এই সিদ্ধান্ত নিয়েও বিতর্ক রয়েছে। কেউ কেউ বলছেন এই পরবর্তী রাজনৈতিক দোষকদের যদি সুবিধা দেওয়া হয়, দুদক অন্যান্য সংস্থা বর্তমানে বন্দরের সংশ্লিষ্ট দুর্নীতি বন্ধ করতে পারবে না। কারণ চট্টগ্রাম এই বন্দরের অভিযোগগুলো শুধু অর্থনৈতিক ক্ষতি নয়, বরং জাতি স্বার্থ বা সার্বভৌমত্বের বড় প্রশ্ন, যেখানে হাজার হাজার শ্রমিকরা কাজ করে। বিশেষজ্ঞরা বলছেন যে স্বচ্ছতা, জবাবদিহিতা নিশ্চিত না হলে বন্দরের সাফল্য স্থায়ী হবে না। দেশের অর্থনীতির লাইফলাইন এই বন্দরকে দুর্নীতি মুক্ত করা এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। চট্টগ্রাম বন্দরের বিদেশি অপারেটর বিনিয়োগ 15টি প্রধান পয়েন্ট পক্ষে এবং বিপক্ষে মিলে দক্ষতা বৃদ্ধি। বিদেশি অপারেটর যেমন এপিএম টার্মিনালস, ডিপি ওয়ার্ল্ড আধুনিক প্রযুক্তি বা অপারেশন নিয়ে আসবে, যাতে জাহাজের ওয়েটিং টাইমস কমে এবং কন্টেনারের হোল্ডিং দ্রুত হয়। বর্তমানে বন্দর বিশ্বের র্যাঙ্কিং এ পিছিয়ে আসে। বিদেশি বিনিয়োগ, লালদিয়া টার্মিনালের এপিএম টার্মিনাল সহ $550 মিলিয়ন, যা 6,700 কোটি টাকা বিনিয়োগ করবে, যা সরকারের উপর বোঝা কমাবে এবং অবকাঠামো উন্নয়ন ঘটাবে। রাজস্ব বাড়বে, প্রতি টিইউএস $21 থেকে $23 ফি, সাইনিং বোনাস এবং রেভিনিউ শেয়ারিং মডেলে সরকার আয় বাড়বে, চুক্তি 30 বছরের এক্সটেনশন সহ। দুর্নীতি কমানো, স্থানীয় রাজনৈতিক প্রভাব, ঘুষ বা সিন্ডিকেটের অবসান ঘটবে। বিদেশি কোম্পানিগুলো রাজনৈতিক এডিট বা অ্যান্টি করাপশন পলিসি মেনে চলবে। আন্তর্জাতিক মান, সিঙ্গাপুর, দুবাই এবং ভিয়েতনামের মতো দেশ বিদেশের অপারেটর দিয়ে বন্দর উন্নত হয়েছে, বাংলাদেশের আঞ্চলিক হাব হতে পারে। কর্মসংস্থান বা প্রশিক্ষণ, শ্রমিক ছাঁটাই হবে না, বরং বিদেশি
অপারেটররা স্থানীয় কর্মীদের প্রশিক্ষণ দেবে, নতুন কর্মসংস্থান আরো নতুন করে তৈরি হবে। মালিকানা অক্ষুণ্ণ। টার্মিনালের মালিকানা চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষই থাকবে, কিন্তু শুধু পরিচালনা বা অপারেশন বিদেশিদের হাতে থাকবে। জাতীয় সার্বভৌমত্বের ঝুঁকি। বন্দর কৌশলগত সম্পদ বিদেশি নিয়ন্ত্রণে থাকলেও ভূ রাজনৈতিক ঝুঁকি বাড়বে, যেমন শ্রীলঙ্কা এবং হাম্বারটোটা উদাহরণ। স্বচ্ছতার অভাব। চুক্তি G2G, গভর্নমেন্ট টু গভর্নমেন্ট, সীমিত টেন্ডার দিয়ে হয়েছে, খোলা দরপত্র নয়, বরং হাইকোর্টের মামলা চলছে, বিভক্ত রায় হয়েছে। দেশীয় অপারেটরদের ক্ষতি। এনসিটি লাভজনক, বছরে 574 কোটি টাকা নেট লাভ, যা লাভজনক। টার্মিনালের বিদেশিদের দিলে দেশীয় প্রতিষ্ঠানের সুযোগ কমবে। খরচ বৃদ্ধি। ট্যারিফস 41% বাড়ানো হয়েছে। বিদেশি অপারেটর লাভ নিশ্চিত করতে চার্জ আরো বাড়তে পারে, যা আমদানি রপ্তানির খরচ বাড়াবে। অন্তর্বর্তীকালীন সরকারের অধিকার। নির্বাচনের আগে এমন দীর্ঘমেয়াদী চুক্তি করা অযৌক্তিক। নির্বাচিত সরকারের দায়িত্ব ছিল, এটি বিএনপি একসময় অভিযোগ তুলেছিল। তাহলে চাকরি হারানোর ভয় কাদের? শ্রমিকদের সংগঠন বলছে হাজার হাজার চাকরি ঝুঁকিতে, সিন্ডিকেট ভাঙ্গার নামে শ্রমিকদের ক্ষতি হবে। তাড়াহুড়া প্রক্রিয়া। চুক্তি তাড়াহুড়ো করে করা হয়েছে। পরবর্তী সরকারের অসমাপ্ত প্রকল্প দ্রুত বাস্তবায়নের চেষ্টা করা হয়েছে। দেশীয় সক্ষমতার অবমূল্যায়ন। বাংলাদেশের নিজস্ব অভিজ্ঞতা বা সক্ষমতা রয়েছে, বিদেশিদের উপর নির্ভরশীল বাড়লে দীর্ঘমেয়াদী ক্ষতি হতে পারে। আমাদের এই পয়েন্টগুলো পক্ষে বিপক্ষে যাই হোক, আমাদের দেশ এগিয়ে যাক, দেশ এবং দেশের উন্নয়ন সকলেই চাই। বাংলাদেশের রাজনীতির এখন সবচেয়ে বড় খবর হলো আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন 12 ফেব্রুয়ারি 2026-কে ঘিরে তৎপরতা। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের অধীনে হবে শেখ হাসিনা পতনের পর প্রথম জাতীয় নির্বাচন, যেখানে একই দিনে গণভোট, জুলাই সনদ সংস্কার সংক্রান্ত অনুষ্ঠিত হবে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস গণভোটে ভোট দিয়ে একটি ব্রিফিং করেছেন, নতুন বাংলাদেশে গড়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, এতে নতুন অধ্যায়ের দুয়ার খুলবে। নির্বাচনী প্রচার শুরু হয়েছে। 22 জানুয়ারি থেকে বিভিন্ন দলে মনোনয়নপত্র চূড়ান্ত করেছে। জামায়াত ইসলামী নেতৃত্বাধীন জোটে আসন্ন ভাগাভাগি চলছে। জামায়াত